হ্যালো বন্ধুরা, বিদ্যা সেলফ এভলিউশনে সবাইকে স্বাগত। আমরা গতকাল সায়েন্সের উপর যে মক টেস্টটা, সেই মক টেস্টের একটা সেট দিয়েছি। আশা করি সেটা তোমরা সবাই দেখেছো আর সবাই পরীক্ষা দিয়েছো। তার অ্যানালাইসিসটা খুব শীঘ্রই দেওয়া হবে। আমরা যে মক টেস্ট 3-র যে অ্যানালাইসিস, সেটা পার্ট 1 হিসেবে দিয়েছিলাম ইকোনমিক্সের কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক। 26 নম্বর কোশ্চেন বলছে, হুইচ of the following word is not included in the preamble of the Constitution of India? বলছে কনস্টিটিউশন ইন্ডিয়াতে কোন শব্দটা ইনক্লুড ছিল না, ইনক্লুড নেই। লিবার্টি, ইকুয়ালিটি, লিবার্টি, ডিগনিটি, জাস্টিস। দেখো এইখানে প্রত্যেকটা শব্দই আছে, ইকুয়ালিটি, লিবার্টি, ডিগনিটি, জাস্টিস। এখানে যে কোশ্চেনটা যে বেসিসে হয়েছে, সেখানে মূলত প্রিএমবেলের যে অবজেক্টিভ, সে অবজেক্টিভটাকে তুলে ধরা হয়েছে। তো এইখানে ডিগনিটি যেটা শব্দ আছে, সেটা অবজেক্টিভ নয়, এটা হলো ফ্যাটার্নিটির একটা পার্ট। তাই মূলত 4 রকমের অবজেক্টিভ আছে, ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস আর হলো ফ্যাটার্নিটি। এই 4 রকমের অবজেক্ট প্রিএমবেলের কথা বলা হয়েছে, তাই এখানে ডিগনিটি অ্যান্সার হবে। তারপরে বলছে, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স অ্যামং দ্য ফলোয়িং। ভুল স্টেটমেন্টটা নির্বাচন করতে বলছে। The objective resolution was passed by Pandit Jawaharlal Nehru was what became preamble of our constitution. হ্যাঁ, নেহেরুর যে অবজেক্টিভ রেজলিউশন, সেটাই হলো পরবর্তীকালে প্রিএমবেল হিসেবে গণ্য করা হয়। প্রিএমবেল ইজ এনফোর্সেবল ইন কোর্ট অফ ল। না, প্রিএমবেল এনফোর্সেবল নয় কোর্টের দ্বারা, তো নট এনফোর্সেবল হবে এটা। প্রিএমবেল ইজ নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, তাহলে ঠিক ছিল। সুতরাং এইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। আর যেটা বলেছে, প্রিএমবেল অফ ইন্ডিয়া কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স ইন 1976। তোমরা জানো 42 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি এই 3টে শব্দকে প্রিএমবেলে যুক্ত করা হয়েছিল। প্রিএমবেল প্রুফ সভারেনিটি লাইজ আলটিমেটলি উইদিন ইন্ডিয়া। হ্যাঁ, সার্বভৌমতা ভারতের হাতেই ছিল, ভারতীয় জনগণের হাতেই। তাই বলছে প্রিএমবেল প্রুফ সভারেনিটি লাইজ আলটিমেটলি উইথ ইন্ডিয়ান পিপল। আচ্ছা, 28 নম্বর কোশ্চেন বলছে, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রিএমবেল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন। আচ্ছা, কোন কেসে বলা হয়েছে প্রিএমবেলটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন? এস আর বোমানি কেস, কেশবানন্দ ভারতী কেস, অশোক কুমার ঠাকুর কেস, এম.সি. মেহতা কেস। আচ্ছা, এখানে যে কটা কেসের কথা বলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কেশবানন্দ ভারতী কেসটাই এখানে অ্যান্সার হবে। কিন্তু এই যে ইন্টিগ্রাল যে মূল শব্দটা, এই শব্দটা মূলত নেওয়া হয়েছিল এলআইসি অফ ইন্ডিয়া ভার্সেস কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা 1995-তে হয়েছিল। এই কেসে এই প্রিএমবেল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এই পার্টিকুলার টার্মটা ইউজ করা হয়েছিল। আর কেশবানন্দ ভারতীর যে কেসটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল প্রিএমবেল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আর এটাকে অ্যামেন্ড করা যাবে। সেই সঙ্গে আরও বলা হয়েছিল যে এটাকে ইন্টারপ্রিট করা যাবে, রিড করা যাবে। কনস্টিটিউশন শুড বি রিড অ্যান্ড ইন্টারপ্রিট ইন দ্য হাইট অফ গ্রাউন্ড অ্যান্ড নোবেল ভিশন। এই একটা কথা বলা হয়েছিল কেশবানন্দ ভারতীতে। তাই এখানে যেহেতু এলআইসির কথাটা নেই, সেহেতু কেশবানন্দ ভারতী কেসটা এখানে অ্যান্সার হবে।
তারপর বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য আউটকাম অফ কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা কেস 1973। যেটা বললাম প্রিএম্বলটা চেঞ্জ করা যাবে, কিন্তু বলছে সাবজেক্ট টু অ্যামেন্ডিং পাওয়ার অফ দ্য পার্লামেন্ট, কিন্তু সেটা পার্লামেন্টের অ্যামেন্ড করার ক্ষমতা আছে সেটাই। সুতরাং এখানে এটাই অ্যান্সার হয়ে যাবে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লিবার্টিস ইজ শট টু বি সিকিউরড টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ইন প্রিএম্বল। আচ্ছা, প্রিএম্বলে যে লিবার্টির কথা বলা হয়েছে সেখানে 5 ধরনের লিবার্টির কথা বলা হয়েছে: থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। এই 5 ধরনের লিবার্টির কথা প্রিএম্বলে বলা হয়েছে, তাই এখানে এ অ্যান্সার হবে থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। Distribution of power between union and the state government policy borrowed from which nation? আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার যেটা সেটা মূলত ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে, তাই সেই জিনিসটা কানাডার থেকেই নেওয়া হয়েছে, তাই এখানে কানাডা অ্যান্সার হবে। Before the independence of India, Dadra and Nagar Haveli were under the administrative control of. দাদরা নগর হাভেলি এটা ইংলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, আফগান, এটা মূলত পর্তুগিজদের আন্ডারে ছিল। 1954 খ্রিস্টাব্দে পর্তুগিজদের কাছ থেকে নেওয়া হয়, তারপর 1961 খ্রিস্টাব্দে 10 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা এই দাদরা নগর হাভেলি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়, তাই 32-এর সি অ্যান্সার হবে পর্তুগিজ। Which act was accepted as the provisional constitution of India after independence? বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এখানে গভর্নমেন্ট অ্যাক্ট 1935 অ্যান্সার হবে, কেননা যখন কনস্টিটিউশন সম্পূর্ণ তৈরি হয়নি তখন এই 1935 সালের অ্যাক্টটাকেই একটা কনস্টিটিউশন হিসেবে ধরে নেওয়া হতো। ইভেন আমাদের যে কনস্টিটিউশন তার অধিকাংশই পার্ট 1935 সালের অ্যাক্ট থেকেই নেওয়া হয়েছে, তাই এখানে সি অ্যান্সারটাই সঠিক হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। What was the reason for the rejection of Cripps Plan by the Congress? It granted dominion status of the Indian Union. It granted dominion status of the provinces. Indirectly considered the demand for the petition. It was aimed. আচ্ছা, ক্রিপস মিশন যেটা 1942 খ্রিস্টাব্দ ভারতে এসেছিল, তার মূল যে বক্তব্যগুলো ছিল যে ইন্ডিয়ান ডোমেনদের একটা কনস্টিটিউশন দেওয়া, তারা কনস্টিটিউশন তৈরি করতে পারবে নিজেরাই, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিল। তারপর সেটিং আপ অফ ইন্ডিয়ান ডোমেন, তারপর ট্রান্সফার অফ পাওয়ার, এই কিছু এরকম কিছু প্রস্তাব তারা তুলে ধরেছিল, কিন্তু সেগুলো মুসলিম লীগ বা কংগ্রেস এরা কেউ পছন্দ হয়েছিল না বলে প্রস্তাবগুলো পরবর্তীকালে সেটা খারিজ করা হয় সমস্ত দল দ্বারা। ইভেন শিখ বা মাইনরিটিস গ্রুপ তাদের সবার দ্বারাই এই বা ডিপ্রেসড ক্লাস এরা সবাই এই ক্রিপস মিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবটাকে খারিজ করেছিল। তাই এখানে ইনডিরেক্টলি কনসিড দ্য ডিমান্ড ফর পেটিশন, কনসিড বলতে সম্মত বা রাজি হওয়া সেই ডিমান্ডগুলোর জন্য, কিন্তু তা নয়, কেউ সম্মত হয়েছিল না, তাই এইটাই হলো ভুল অ্যান্সার। এই কারণ যে রিজনটার কথা বলছে সেটাই হচ্ছে এটা, ইনডিরেক্টলি কনসিডার ডিমান্ড ফর দ্য পেটিশন, কেউ ইনডিরেক্টলি
সম্মত হয়েছিল না এই প্রস্তাবগুলো মেনে নিতে। তারপর বলছে মেম্বার অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার, বলছে মেম্বার অব দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়ার ডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল, নোমিনেটেড by Governor General, elected by legislature of various provinces, nominated by Congress and Muslim। এইখানে কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেন নয় অ্যান্সারটা ভুল আছে, এটা ইনডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল হবে। অ্যাকচুয়ালি প্রভিন্সিয়াল যে স্টেটগুলো ছিল সেই স্টেটগুলোতে ইনডিরেক্টলি ইলেক্টেড হতো, আর প্রিন্সেস যে স্টেটগুলো ছিল সেগুলো নমিনেশনের দ্বারা নমিনেশন হিসেবে নিয়োগ করা হতো। তাই এখানে ডিরেক্টলি হবে না, যেহেতু আর কোনো অপশান নেই সেহেতু ওটাই মারতে হবে, ডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল। কিন্তু মূলত এটা ইনডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল হবে। সুতরাং এখানে এ হচ্ছে অ্যান্সার, কিন্তু তোমরা মাথায় রাখবে এটা ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল। কনস্টিটিউশন অ্যাসেম্বলির পিপলরা ইনডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল, ইনডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল। আচ্ছা, তারপরে বলছে 36 বলছে হুইচ অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য কোর্ট ক্যান ইন্টারপ্রেট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। এটা চার্টার অ্যাক্ট 1973 দ্বারা হয়েছিল। সুতরাং তাই এখানে সি অ্যান্সারটাই হবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেম্বার অফ ড্রাফটিং কমিটি ডায়েড? টি কৃষ্ণমাচারী, ডিপি খৈতান, বিএল মিত্তর, এন মাধব রাও। ডিপি খৈতানের মৃত্যু হয়েছিল, তার পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে টি কৃষ্ণমাচারীকে নিযুক্ত করা হয়েছিল। সুতরাং এখানে বি ডিপি খৈতান হলো সঠিক অ্যান্সার। তারপরে 38 বলছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ওয়াজ টেকেন ফ্রম। এটা জাপান থেকে নেওয়া হয়েছিল। সুতরাং ডি হলো সঠিক অ্যান্সার। প্রসিডিওর এস্টাবলিশড ল ওয়াজ টেকেন ফ্রম জাপানিজ কনস্টিটিউশন। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট মেম্বার অফ ড্রাফটিং কমিটি? বলছে ড্রাফটিং কমিটির সদস্য নয় কারা? কে এম মুন্সি, এন মাধব রাও, জি.ভি. মালভাঙ্কর, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। এখানে জি.ভি. মালভাঙ্কর অ্যান্সার হবে। আর যে কটা আছে তারা প্রত্যেকেই ড্রাফটিং কমিটির সদস্য ছিল। ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিল, তাদের মধ্যে জি.ভি. মালভাঙ্কর ছিল না। চেয়ারম্যান অফ দ্য রুলস অফ প্রসিডিওর কমিটি ইজ? রুল অফ প্রসিডিওর কমিটির যে চেয়ারম্যান ছিল সে হলো রাজেন্দ্র প্রসাদ, তাই এ অ্যান্সার হবে। The strength of Indian provinces to after the Muslim League member withdraw from the Constitution Assembly for India। কত স্ট্রেংথ ছিল মুসলিম লীগ উইথড্র করার পর ইন্ডিয়ান প্রভিন্সে, কত স্ট্রেংথ ছিল সেটা চেয়েছে। মুসলিম লীগ উইথড্র করার আগে পর্যন্ত ছিল 296 ছিল, তারপর সেটা কমে যখন মুসলিম লীগ উইথড্র করলো তখন সেটা কমে আসলো 229। সুতরাং এখানে বলছে মুসলিম লীগ যেহেতু উইথড্র করার পরে বলেছে সেহেতু এখানে 229 সঠিক অ্যান্সার হবে। আর মুসলিম লীগ যতদিন পর্যন্ত ছিল ততদিন সংখ্যাটা ছিল 296, আর প্রভিন্সের ক্ষেত্রে ছিল 93, সেটা পরবর্তীকালে মুসলিম লীগ উইথড্র করার পর সেটা হয় 70। এই সংখ্যাটা একটু মনে রাখবে। সুতরাং এখানে সি অ্যান্সার হবে। দ্য ডিমান্ড কনস্টিটিউশন অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফাইনালি অ্যাকসেপ্টেড।
এটা 1940 খ্রিস্টাব্দে আগস্ট অফারের মধ্য দিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছিল। আর 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু প্রথম সরাসরি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য ডিমান্ড করেছিল, যেখানে কোনো উইদাউট ইন্টারফারেন্স হিসাবে, মানে উইদাউট ইন্টারফারেন্সে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাতে তারা তৈরি করতে পারে ইন্ডিয়ান পিপলের জন্য, সেটা ডিমান্ড করা হয়েছিল। আর সেটা 1940 খ্রিস্টাব্দে আগস্ট অফারের মধ্য দিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছিল। 43 বলছে ফার্স্ট ক্যাবিনেট মিনিস্ট্রি ফর ফুড এগ্রিকালচার ইন ইন্ডিয়া ওয়াজ, এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে। এ, দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার ইলেক্টেড বাই, এই কোশ্চেনটা আগেও একবার ছিল। directly elected by provinces, indirectly elected by provinces, nominated by provinces, none of the above। তোমাদের বললাম যে directly elected by provinces হবে, সুতরাং এই কোশ্চেনের অ্যান্সারটা সঠিক দেওয়া আছে, এটা বি অ্যান্সার হবে। Objective resolution was unanimously adopted by assembly on, এটা 1946 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহরু দ্বারা। আর জানুয়ারি 22, 1947 সেটা গ্রহণ করা হয় অবজেক্টিভ রেজলিউশনটাকে, তাই এখানে বি অ্যান্সার হবে। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড ইটস ফাইনাল সেশন, এর ফাইনাল সেশনটা হয়েছিল জানুয়ারি 24, 1950 এ। তারপর বলছে দ্য সিম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইজ টাইগার, লায়ন, এলিফ্যান্ট, হর্স, এখানে এলিফ্যান্ট হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ ডিলস উইথ, এটা ডিলস উইথ হয়ে গেছে, এটা ডিলস উইথ হবে। যে হিন্দি ল্যাঙ্গুয়েজ সেটা হলো 1994 এ আর্টিকেলে বলা হয়েছে অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে বলছে ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট ইজ কল্ড, এটা পার্লামেন্টারি সিস্টেমটাকে ওয়েস্টমিনিস্টারের মডেল হিসেবে গণ্য করা হয়, তাই এখানে এ হলো সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফিচার্স অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট, বলছে কোনটা পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচার্স নয়। মেজরিটি পার্টি, মেম্বারশিপ অফ মিনিস্টার ইন লেজিসলেচার, প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, অল আর ট্রু। এখানে যে কটা দেওয়া আছে মেজরিটি পার্টি রুল, মেম্বারশিপ অফ মিনিস্টার ইন লেজিসলেচার, প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, এগুলি সবই পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা ফর্ম। সুতরাং এখানে নট যে ফিচার্স সেটা একটাও নেই, যে কটা আছে প্রত্যেকটাই সঠিক আছে, প্রত্যেকটাই পার্ট অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি গভর্নমেন্ট, সুতরাং সব কটাই সঠিক হবে। তো এই হলো 25টা কোশ্চেন। তোমরা যাদের একটু কোনো কোশ্চেন নিয়ে একটু ডাউট আছে একটু দেখে নাও, আর যদি কোনো এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই পর্যন্তই, ধন্যবাদ।